গল্পবিন্যাস চ্যানেলে আপনাকে স্বাগত জানাচ্ছি। পরিবেশন করছি হুমায়ুন আহমেদের উপন্যাস আয়নাঘর। আজ পরিবেশন করছি তৃতীয় বা শেষ পর্ব। তবে গল্পটি শেষ করতে করতে গল্পটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্টসে জানিয়ে যাবেন। তাহলে বন্ধুরা, শুরু করছি আয়নাঘর, তৃতীয় বা শেষ পর্ব। সব ঘর দেখা হয়েছে? হ্যাঁ। আয়নাঘর, আয়নাঘর দেখেছ? না তো। আয়নাঘর কি? ওটা একটা ইন্টারেস্টিং ঘর। আমার বাবার দাদা দ্য গ্রেট জাহাঙ্গীর মুন্সি এই ঘর বানিয়েছিলেন। তালাবদ্ধ কি না জানি না, তালাবদ্ধ থাকার কথা। চলো দেখি, খুঁজে বের করতে হবে কোন দিকে তাও জানি না। ঘরটা তালাবদ্ধ, বেশ বড় তালা ঝুলছে। কয়েকবার ঝাঁকি দিতেই তালা খুলে গেল। অনেকদিন বন্ধ থাকায় ঘরে ভ্যাপসা জলজ গন্ধ। ছোট্ট ঘর, কোনো জানালা নেই। ঘরে ঢোকার একটাই দরজা, সেই দরজাও নিচু। ঘরের একদিকে পুরো দেওয়াল জুড়ে বিশাল আয়না, অন্য পাশে কাবার্ড। লিলিয়ান বলল, এত বড় আয়না কোথায় পেলেন? তাহের হাসতে হাসতে বলল, জানি না কোথায় পাওয়া গেছে। দ্য গ্রেট জাহাঙ্গীর মুন্সি জোগাড় করেছিলেন সাহেব বাড়ি থেকে, অর্থাৎ ইংরেজদের কাছ থেকে। এই ঘরটার নাম হচ্ছে আয়নাঘর। জাহাঙ্গীর মুন্সির স্ত্রী তিতলি বেগম এই ঘরে সাজগোজ করতেন। সাজের সময় বাইরের কেউ যেন দেখতে না পারে, সেজন্যই এই ঘরের কোনো জানালা নেই। লক্ষ্য করেছ? হ্যাঁ, লক্ষ্য করেছি। ওই মহিলা অসম্ভব রূপবতী ছিলেন। তিনি তার একমাত্র পুত্রের জন্মদিনে মারা যান, মাত্র 16 বছর বয়সে। আহা! আয়নাঘর ওনার খুব প্রিয় ছিল। উনি যখন মোটামুটি নিশ্চিত হলেন যে তিনি মারা যাচ্ছেন, তখন তিনি তার স্বামীকে বললেন তাকে আয়নাঘরে নিয়ে যেতে। তাই করা হলো। তিনি মারা গেলেন আয়নাঘরে। জাহাঙ্গীর মুন্সি দ্বিতীয়বার আর বিয়ে করেননি। স্ত্রীর মৃত্যুর পর তিনি প্রায় 40 বছর বেঁচে ছিলেন। এই 40 বছর তিনি আয়নাঘর বন্ধ করে রেখেছিলেন, একদিনের জন্য খোলেননি। ওনার মৃত্যুর পর আয়নাঘর প্রথম খোলা হয়। এসো লিলিয়ান, খুব সম্ভবত খাবার নিয়ে এসেছে, খেয়ে নেই, খিদে লেগেছে। তাছাড়া আমার আর বেশিক্ষণ এখানে থাকাও ঠিক নয়। আয়নাঘরে কোনো পুরুষের প্রবেশ নিষিদ্ধ। তুমি যাও, আমি এই ঘরে একটু একা একা থাকি। কেন বলো তো? আয়নার সামনে দাঁড়িয়ে থাকতে ভালো লাগছে। এই দেখো, আমার গায়ে কাঁটা দিচ্ছে। দেখো দেখো। তাহের বিস্মিত হয়ে বলল, হ্যাঁ দেখলাম। কারণটা কি? প্রায় 150 বছর আগে এই বাড়ির বউ এই আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখছিল। আজ আমি নিজেকে দেখছি। আমিও এই বাড়ির বউ। এই আয়নাটা আমার। তাহের বিস্মিত চোখে তাকিয়ে রইল। লিলিয়ান বলল, আমি যখন অসুস্থ হয়ে পড়ব, তখন তুমি আমাকে এই বাড়িতে নিয়ে আসবে। আমি চাই আমার মৃত্যু যেন আয়নাঘরে হয়। সে তো অনেক দূরের ব্যাপার। আপাতত ভাত খেতে যাই, চলো। প্লিজ প্লিজ, আমি খানিকক্ষণ এখানে একা একা থাকব, খুব অল্প কিছুক্ষণ। তাহের চিন্তিত মুখে বের হয়ে এলো। লিলিয়ান তাকিয়ে আছে আয়নার দিকে। তাহের লিলিয়ানের কাণ্ডকারখানা কিছুই বুঝতে পারছে না। রান্নার আয়োজন ভালো। রুই মাছ ভাজা, পোলাও, কোরমা, এক বাটি পায়েস। লিলিয়ানের জন্য একটা কাটা চামচও দেওয়া হয়েছে। তবে পোলাওর চাল সিদ্ধ হয়নি, চাল চাল রয়ে গেছে। কোরমা রান্না হয়েছে প্রচুর পরিমাণের চিনি দিয়ে, খেতে রসগোল্লার মতো লাগছে। তাহের বিরক্ত মুখে বলল, ভাজা মাছ খেও না লিলিয়ান, মাছটা পচা বলে ভেজে ফেলেছে।
খাদ্যদ্রব্যের মধ্যে পানটাই আরাম করে খাওয়া গেল, মৌরি দিয়ে সুন্দর করে বানানো। লিলিয়ান দুটো পান মুখে দিল। সে বিস্মিত হয়ে বলল, খাওয়া দাওয়া শেষ হলে তোমরা ভেজিটেবল খাও কেন? তা তো বুঝলাম না। তাহের বলল, এটা ভেজিটেবল না, এর নাম পান। খাবার পর খেতে হয়। কুত করে গিলে ফেললে হবে না, ক্রমাগত চিবোতে হবে। গিলতে পারবে না। কতক্ষণ চিবাবো? আধা ঘন্টা তো বটেই। তাতে লাভ কি? মুখের এক এক্সারসাইজ হয়, এতটুকুই লাভ। ঠাট্টা করছো? মোটেও ঠাট্টা করছি না। তুমি কি ভেবেছ আমার কাজ শুধু ঠাট্টা করা? জিনিসটা খেতে আমার খুব ভালো লাগছে। ভালো লাগলে খাও। আমাদের গ্রামের নতুন বউদের অবশ্যই পালনীয় কর্তব্যের মধ্যে হচ্ছে পান খেয়ে ঠোঁট লাল করা। আমি তো নতুন বউ না। অবশ্যই নতুন বউ। ছেলে মেয়ে না হওয়া পর্যন্ত আমাদের দেশের বউদের নতুন বউ ধরা হয়। কোনো মহিলার 10 বছরও যদি ছেলে মেয়ে না হয়, তাহলে কি তাকে নতুন বউ ধরা হবে? না, তখন তাকে বলা হবে বাজা মেয়ে মানুষ। অমঙ্গলজনক একটা ব্যাপার। সেই মেয়েকে কোনো উৎসবে ডাকা হবে না। সকালবেলা কেউ তার মুখ দেখতে চাইবে না। তোমাদের দেশের নিয়মকানুন ভারী অদ্ভুত। অদ্ভুত তো বটেই, আরও অদ্ভুত কথা শুনবে। আমাদের দেশে স্বামী স্ত্রী একসাথে পাশাপাশি বসে পূর্ণিমার চাঁদের দিকে তাকাবে না। কেন, তাকালে কি হয়? তাকালে তাদের যে সন্তান হবে সে সন্তান হবে চরিত্রহীন। আবার তুমি তামাশা করছো? কি জন্য তামাশা করছো তা আমি বুঝতে পারছি। তুমি আমার সঙ্গে জ্যোৎস্না দেখতে চাচ্ছ না। জ্যোৎস্না দেখতে অসুবিধা নেই, চাঁদের দিকে না তাকালেই হলো। ছাদে সত্যি সত্যি বসবে আমার সঙ্গে? বসবো, তবে ছাদে না, বারান্দায়। তোমার বিখ্যাত চাঁদ বারান্দা থেকেও দেখা যায়। চাঁদের দিকে তাকিয়ে থাকতে থাকতে আমি যদি মুগ্ধ হয়ে ঘুমিয়ে পড়ি, কিছু মনে করো না। ঘুমিয়ে পড়ার সম্ভাবনা 99.9 ভাগ। ইস্কান্দার আলীর মেজ ছেলে বারান্দা ঝাড় দিচ্ছে। তাহের তাকে বারান্দায় চাদর পাততে বলেছে। এই ছেলেই খাবার নিয়ে এসেছে, বাজার থেকে জিনিসপত্র কিনে এনেছে। তার বুদ্ধি কোন পর্যায়ে তাহের এখনো ধরতে পারছে না। সে টর্চ কিনে এনেছে, কিন্তু ব্যাটারি আনেনি। তোমার নাম কি? সালাম। সালাম না সালাম? সালাম, সালাম আলী। সালাম, তোমাকে টর্চের ব্যাটারি আনতে যেতে হবে, পারবে না? হুম। দোকান কি অনেক দূর? হুম। দূর হলে থাক, সকালে এনে দিও। সাইকেল আছে? সাইকেল থাকলে সাইকেলে করে নিয়ে এসো। তারা ঘুমাতে গেল রাত 2টায়। তাহের বলল, হারিকেন জ্বালানো থাকুক। লিলিয়ান বলল, হারিকেন জ্বালানো থাকলে ঘরে চাঁদের আলো আসবে না। তাহের বলল, তোমার ভিতরে এত কাব্যভাব আছে তা কিন্তু আমার আগে জানা ছিল না। জানা থাকলে কি করতে? আমাকে বিয়ে করতে না? তাহের হাসল। হাসতে হাসতে বলল, চা খেতে খুব ইচ্ছে করছে। আমার সমস্যা হচ্ছে ঘুমের প্রথম ধাক্কাটা কেটে গেলে ঘুম আসে না। আমি পরিষ্কার বুঝতে পারছি। বাকি রাতটা তুমি আরাম করে ঘুমাবে, আর আমাকে জেগে জেগে তোমার বিখ্যাত জ্যোৎস্না দেখতে হবে। চা সত্যি খেতে চাও? আমার কাছে টি ব্যাগ আছে, সুগার কিউব আছে, শুধু দুধ নেই। পানি গরম করবে কিভাবে? কাগজ জ্বালিয়ে পানি গরম করব। কাগজ পাবে কোথায়? তুমি ডার্টি জোকসের যে বইটি এনেছো সেটি পুড়িয়ে ফেলবো, বানাবো চা। মন্দ না, পারলে বানাও। তুমি চুপচাপ বিছানায় বসে থাকো, আমি চা বানিয়ে আনছি। আমি তোমার পাশে বসি। লিলিয়ান চায়ের পানি গরম করছে। পাশে বসে আছে তাহের। তার ঘুম কেটে গেছে বলে মনে হচ্ছে না। সে খানিকক্ষণ পর পর হাই তুলছে। লিলিয়ান বলল, তুমি ওই মহিলা সম্পর্কে আরো কিছু বলো। কোন মহিলা?
আয়নাঘরে যে মারা গিয়েছিল। আমি কিছু জানি না, খুব রূপবতী ছিলেন এতটুকুই জানি। জাহাঙ্গীর মুন্সি বেনারস থেকে একজন আর্টিস্ট এনে তার কিছু ছবি আঁকিয়েছিলেন। সেই সব ছবি দেখলে তার সম্পর্কে আন্দাজ পেতে। তবে ছবিও নেই। ওনার মৃত্যুর পর জাহাঙ্গীর মুন্সি তার স্ত্রীর সব ছবি পুড়িয়ে ফেলেছেন। লিলিয়ান কোমল গলায় বলল, ওনাকে খুব দেখতে ইচ্ছে করছে। তাহের চা খাচ্ছে। কাচের গ্লাসে চা দেওয়া হয়েছে। গ্লাস গরম হয়ে গেছে, চা খাওয়া যাচ্ছে না। তাহের চায়ের গ্লাসে ফু দিতে দিতে বলল, আমার মার ধারণা উনি একবার তিতলি বেগমকে দেখেছিলেন। উনি দেখবেন কিভাবে? মার ধারণা দেখেছেন। গভীর রাতে আয়নাঘরের পাশ দিয়ে যাচ্ছিলেন। হঠাৎ শোনেন আয়নাঘরের ভেতরে ঝুনঝুন চুরির শব্দ। আয়নাঘর তালাবদ্ধ, চুরির শব্দ কিভাবে আসবে? মা খুব অবাক হলেন। ওনার সাহসের সীমা ছিল না। চাবি নিয়ে আয়নাঘরে ঢুকলেন। মোমবাতি হাতে একা একা আয়নাঘরে ঢুকলেন। তারপরের ব্যাপার পরিষ্কার জানা যায় না। মা কিছু একটা দেখেছিলেন। কি দেখেছিলেন কিছুই ভেঙে বলেননি। এরপর থেকে তার অভ্যাস হয়ে গেল। গভীর রাতে আয়নাঘরের দরজা খুলে সেখানে ঢুকতেন। অনেকক্ষণ থাকতেন। আয়নাঘরের মেঝেতে পাটি পেতে দুপুরে ঘুমাতেন। আমার বাবা জানতে পেরে খুব রাগ করতেন। বাবার ধারণা এই বাড়িটা অভিশপ্ত। এই বাড়িতে থাকলে অকল্যাণ ছাড়া কল্যাণ হবে না। তিনি মাকে নিয়ে বাড়ি ছেড়ে চলে যান। কোথায় যান? প্রথম ময়মনসিংহ শহরে যান, সেখান থেকে যান ঢাকায়। ঢাকায় যাওয়ার পর থেকে মার মাথায় পাগলামি ভর করে। তিনি রাতে একেবারে ঘুমাতেন না, ছটপট করতেন আর বলতেন, ওই বাড়ি ফেলে এসেছি। উনি খুব রাগ করছেন, খুব মন খারাপ করছেন। ওনার কত শখ, বাড়ি ভর্তি থাকবে ছেলে মেয়েতে, তারা হইচই করবে, চেঁচামেচি করবে। উনি মানে কে? তিতলি বেগম? হুম। মা খুব কান্নাকাটি শুরু করে দেন বাড়ি যাবার জন্য। বাবা পাত্তাই দেননি। বাবা বলতেন, ওই বাড়িতে থাকার জন্যই তোমার মাথায় দোষ হয়েছে। আমি ওখানে তোমাকে আর নিয়ে যাব না। বাবা নিয়ে যাননি। মার মৃত্যু হলো ঢাকায়। তোমার কি মনে হয় না তোমার বাবা ভুল করেছিলেন? না, মনে হয় না। বাবা যুক্তিবাদী মানুষ ছিলেন। মার মনের ভ্রান্তিকে তিনি আমল দেননি। তুমি নিশ্চয়ই মনে করো না আয়নাঘরে একজন মৃত মানুষ বাস করে? জগৎ বড়ই রহস্যময় তাহের। জগৎ মোটেও রহস্যময় নয়। জগৎ কঠিন নিয়ম শৃঙ্খলায় বাঁধা। প্রকৃতি কখনো কোনো নিয়মের ব্যতিক্রম হতে দেয় না। রহস্যের বাস মানুষের মনে। মানুষই রহস্য লালন করে, যেমন তুমি করো। কত আয়োজন করে জোছনা দেখলে, প্রতিফলিত আলো। একে নিয়ে মাতামাতি করার কিচ্ছু নেই। কিন্তু তুমি মাতামাতি করছো। তোমার মতো অনেকেই করছে। কবিতা লেখা হচ্ছে, গান লেখা হচ্ছে। আজ জোছনা রাতে সবাই গেছে বনে। লিলিয়ান বারান্দায় এসে দাঁড়িয়েছে। সালাম সব কাজ ফেলে এক দৃষ্টিতে তাকিয়ে আছে লিলিয়ানের দিকে। লিলিয়ান বাংলায় বলল, আপনাদের পাঠানো খাবার উত্তম হয়েছে, পান খুবই উত্তম হয়েছে। সালাম কিছু বলছে না, তাকিয়ে আছে। মনে হচ্ছে লিলিয়ানের কোনো কথা তার কান দিয়ে ঢুকছে না। লিলিয়ান বলল, আমি আমাদের এই বাগান প্রাতকালে পরিচ্ছন্ন করব। আমি কিছু লেবার নিয়োগ করব। দয়া করে আমাকে সাহায্য করবেন। আপনি কি আমার বাংলা ভাষা বুঝতে পারছেন? সালাম কিছু বলল না। সিঁড়ি দিয়ে নিচে নেমে গেল। তাহের বলল, বিদেশি উচ্চারণে তোমার অদ্ভুত বাংলা সে কিছুই বোঝেনি, বোঝার চেষ্টা করেনি। আমি বুঝতে পারি না আর বুঝবে সালাম আলী? সে হা করে তাকিয়েছিল তোমার দিকে। যাই হোক, এসো বসো এখানে, জ্যোৎস্না দেখো। লিলিয়ান বসল। তাহের হাই তুলতে তুলতে বলল, কাপাচিনো কফি খেতে পারলে ভালো হতো। যা ঘুম পাচ্ছে বলার না। চাঁদটাকে ঘুমের ট্যাবলেটের মতো লাগছে। যতই দেখছি ততই ঘুম পাচ্ছে। ভালো কথা,
জঙ্গল পরিষ্কারের কথা কি বলছিলে? এসব মাথা থেকে দূর করো। না, দূর করব না। আমি বাগান পরিষ্কার করব, বাড়ি ঠিকঠাক করব। আমাদের এত সুন্দর বাড়ি এভাবে পড়ে থাকবে? সুন্দর দেখলে কোথায়? আমার কাছে খুব সুন্দর লাগছে। আচ্ছা, ধরে নিলাম সুন্দর। কে থাকবে তোমার এই সুন্দর বাড়িতে? আমরা দুজন থাকব। আমাদের ছেলেমেয়েরা থাকবে। এরা বাগানে খেলবে। আমি এদের জন্য দোলনা বানিয়ে দেব। জ্যোৎস্না রাতে বাচ্চাদের হাত ধরে আমরা নদীর পাড়ে হাঁটব। আর একটা বড় নৌকা কিনব, নদীর ঘাটে বাঁধা থাকবে। তাহের হাসতে হাসতে বলল, কি বলছো পাগলের মতো? আমার মনের ইচ্ছার কথা তোমাকে বলছি। লোকালয় ছেড়ে আমরা বনে পড়ে থাকব? হ্যাঁ। তোমার কি হয়েছে বলো তো লিলিয়ান? লিলিয়ান বলল, বুঝতে পারছি না। আমার মনে হয় ঘুমের অভাবে তোমার চিন্তাশক্তি এলোমেলো হয়ে গেছে। ভালো করে ঘুমাও, দেখবে মাথা থেকে ভূত নেমে গেছে। চলো শুয়ে পড়ি। তুমি শুয়ে পড়ো, আমি খানিকক্ষণ বসি। আচ্ছা বসো, আমি তাহলে এখানেই শুয়ে থাকি। তোমার যখন জ্যোৎস্না দেখা শেষ হবে আমাকে ডেকে দিও। একটুক্ষণ জেগে থাকো না, আমার খুব গল্প করতে ইচ্ছে করছে। তাহের হাই তুলতে তুলতে বলল, আমি জেগে থাকার চেষ্টা করছি, তুমি গল্প শুরু করো। আমার পক্ষে গল্প করা সম্ভব না। আমার পক্ষে যা সম্ভব তা হচ্ছে হাই তোলা। ওই কাজটা আমি দায়িত্বের সঙ্গে করে যাচ্ছি। তাহের দেয়ালে হেলান দিয়ে চোখ বন্ধ করল। মনে হচ্ছে সে ঘুমিয়ে পড়েছে। লিলিয়ান গলার স্বর হঠাৎ অনেকখানি নিচে নামিয়ে নিয়ে বলল, আমি তোমাকে কতখানি ভালোবাসি তা কি তুমি জানো? তাহের চোখ না মেলেই বলল, জানি। কিভাবে জানো? বলতে চাচ্ছি না, বললে তুমি লজ্জা পাবে। আমি লজ্জা পাবো না, তুমি বলো। আমার শুনতে ইচ্ছে করছে। তোমার শুনতে ইচ্ছে করলেও আমার বলতে ইচ্ছে করছে না। আমার ঘুমোতে ইচ্ছে করছে। আমি কি তোমার কোলে মাথা রেখে ঘুমিয়ে পড়তে পারি? হ্যাঁ পারো। আমি সারা রাত কিন্তু এভাবেই বসে থাকবো, তুমি এভাবেই ঘুমাবে। তোমার মধ্যে পাগলামির বীজ আছে লিলিয়ান, আমার ধারণা বেশ ভালো করেই আছে। লিলিয়ান হালকা গলায় বলল, হয়তো আছে। এই মুহূর্তে আমার কি মনে হচ্ছে জানো? আমার মনে হচ্ছে এই যে তুমি আমার কোলে মাথা রেখে শুয়ে আছো, একজন কেউ তা দেখছে, খুব আনন্দ নিয়ে দেখছে। সে একজনটা কে? ভূতপ্রেত? বুঝতে পারছি না, তবে তার উপস্থিতি অনুভব করছি। এ বাড়িতে তোমাকে বেশি দিন রাখা ঠিক হবে না। তোমার ব্রেইন পুরোপুরি নষ্ট হয়ে যাবার আগে আমাদের চলে যেতে হবে। সালাম উঠে এসেছে। তাহের লিলিয়ানের কোলে মাথা রেখে শুয়ে আছে দেখেও সে অস্বস্তি বা লজ্জা কোনোটাই বোধ করল না। শুকনো গলায় তাহেরকে বলল, ব্যাটারি আনছি। তাহের তাকিয়ে দেখল সালাম দুটি পেন্সিল ব্যাটারি নিয়ে এসেছে। তাহেরের কেন জানি মনে হলো সে এটা নির্বুদ্ধিতার কারণে করেনি, ইচ্ছে করেই করেছে। আচ্ছা ঠিক আছে, তুমি যাও। আর কিছু লাগবে? না, আর কিছু লাগবে না। লিলিয়ান বলল, আজ হঠাৎ তুমি এত গুছিয়ে কথা বলছো কেন? এত লজিক দিয়ে তো তুমি কখনো কথা বলো না। তা বলি না, আজ বলছি। কারণ আমার মনে হচ্ছে তোমার নিজস্ব জগতে লজিকের স্থান খুব কম। তোমার লজিক ভালো থাকলে কখনো তুমি আমাকে বিয়ে করতে না। আর করলেও ভালো মতো খোঁজখবর করতে। আমি কে, আমার বাবা মারা কোথায়, ক ভাই বোন। কোনো প্রশ্ন না, কোনো কৌতূহল না। স্বপ্নে পাওয়া মানুষের মতো বলে বসলে, আমি আমার জীবনটা তোমার সঙ্গে কাটাতে চাই। আমি কি ভুল করেছি? তুমি ভুল করেছো কিনা তা আমি এই মুহূর্তে তোমাকে বলতে পারবো না। তুমি নিজেও বুঝবে না। আজ থেকে 10 বা 15 বছর পর ধরতে পারবে। কিভাবে ধরব? আমাদের বিয়ে করার সময় আমার সম্পর্কে তোমার কিছু প্রত্যাশা ছিল। আমি যদি তা মেটাতে পারি তাহলে বুঝতে হবে
আমাকে বিয়ে করে তুমি ভুল করনি। মজার ব্যাপার হচ্ছে, আমি নিজে এখনো জানি না কোন প্রত্যাশা নিয়ে তুমি আমাকে বিয়ে করেছ। জানলে মেটাবার চেষ্টা করতাম। তোমার প্রতি আমার কোনো প্রত্যাশা নেই। আমাকে তোমার পাশে থাকতে হবে, এটাই হলো নিয়তি। তাহের সিগারেট ধরাতে ধরাতে বলল, নিয়তি হচ্ছে আরেকটা বাজে কথা। যারা দুর্বল মানুষ, অর্থাৎ যারা দুর্বল লজিকের মানুষ, নিয়তি তাদের একটি প্রিয় শব্দ। এই শব্দ আমাদের ভুলে যাওয়া উচিত। অভিধান থেকে এই শব্দ তুলে দেওয়া উচিত। লিলিয়ান কোমল গলায় বলল, পৃথিবীর সব ভাষার অভিধানে কিন্তু এই শব্দটি আছে। নিয়তি বলে কিছু একটা আছে বলেই আছে। তাহের রাগী গলায় বলল, তুমি একটা হাস্যকর লজিক দিলে লিলিয়ান। অভিধানে দৈত্য শব্দটি আছে, পরী আছে, ড্রাগন আছে, মৎস্য কন্যাও আছে। তুমি কি কখনো পরী, দৈত্য বা ড্রাগন দেখেছ? পৃথিবীর কেউ কি দেখেছে? না, দেখেনি। এত রেগে যাচ্ছ কেন? চলো ঘুমোতে যাই। তাহের মুখে বলেছিল তার ঘুম ছুটে গেছে। বাস্তবে দেখা গেল বিছানায় শোয়া মাত্রই তার নাক ডাকতে শুরু করেছে। হারিকেন নিভিয়ে লিলিয়ান এসে শুয়ে পড়েছে তার পাশে। তার ঘুম আসছে না। জানালা গলে জ্যোৎস্না এসে পড়েছে তাদের খাটের এক মাথায়। কি সুন্দর যে লাগছে দেখতে। বাইরের বাগানে পাখি ডাকছে। লিলিয়ান কোনো বইয়ে যেন পড়েছিল, রাতে কখনো কোনো পাখি ডাকে না। বইয়ের তথ্য ঠিক না। অনেক পাখি ডাকছে। ঝিঝির ডাকের সঙ্গে বোধহয় পাখির ডাকের এক ধরনের সম্পর্ক আছে। ঝিঝির ডাক যখন থামছে তখনই শুধু পাখি ডাকছে। ঝিঝি এবং পাখি কখনোই একসাথে ডাকছে না। শোবার ঘরের দরজায় খুট করে শব্দ হলো। কে যেন দরজায় হাত রেখেছে। এ ঘরের দরজা ভেতর থেকে বন্ধ করা যায়নি। দরজার ছিটকিনিতে জং পড়েছে। কিছুতেই লাগানো যাচ্ছিল না। কেউ যদি সত্যি সত্যি এসে থাকে, সে অল্প ধাক্কা দিলেই দরজা খুলতে পারবে। আশ্চর্য তো, দরজা খুলে যাচ্ছে। লিলিয়ান তাহেরের গায়ে হাত রাখল। তাহের ঘুমের মধ্যেই বলল, আহ, কি করো? লিলিয়ান হাত সরিয়ে নিল। সে খোলা দরজার দিকে তাকিয়ে আছে। তার কাছে মনে হচ্ছে দরজার ওপাশে কেউ একজন দাঁড়িয়ে আছে। সে গভীর আগ্রহ নিয়ে তাকে দেখছে। লিলিয়ান বলল, কে? ফিসফিস করে কেউ যেন কি জবাব দিল, খুব হালকা স্বর যা বাতাসে ভেসে চলে যায়। লিলিয়ান খুব সাবধানে বিছানা থেকে উঠে নামল। এগোলো দরজার দিকে। তার মোটেও ভয় করছে না, বরং ভালো লাগছে। না, দরজার ওপাশে কেউ নেই। ফাঁকা সিঁড়ি। রেলিং গলে জোছনা পড়ে অপূর্ব সব নকশা তৈরি হয়েছে। নকশার ভেতর দিয়ে হাঁটতে কেমন লাগবে? লিলিয়ান হাঁটছে। হাঁটতে হাঁটতে সে আয়নাঘরের সামনে চলে এলো। আয়নাঘরের দরজা ভেজানো। তার ইচ্ছে করছে লাগানো ভেজানো দরজা ঠেলে ভেতরে ঢুকতে। ভেতরটা নিশ্চয়ই অন্ধকার। দরজা খুলে দিলে চাঁদের আলো কি ঘরে ঢুকবে? লিলিয়ান দরজা খুলল। চাঁদের আলো ঘরে ঢুকেছে। আয়নার একটা অংশ আলোকিত হয়ে আছে। কি সুন্দর লাগছে দেখতে। শোবার ঘর থেকে ঘুমের ঘোরে তাহের ডাকল, লিলিয়ান। তাহের আবার ডাকল, লিলিয়ান। এবার বোধ হয় সে জেগে উঠেছে। লিলিয়ান ক্লান্ত গলায় বলল, কি? পানি খাবো। আনছি। পানির গ্লাস নিয়ে লিলিয়ান আবার শোবার ঘরে চলে এলো। তাহেরের গায়ে হাত রেখে মনে মনে বলল, আই লাভ ইউ। যদিও মনে মনে বলার প্রয়োজন ছিল না। তাহের ঘুমিয়ে আছে। এই বাক্যটি শব্দ করেও বলা যেত। তবু কিছু কিছু কথা আছে, মনে মনে বলতেই ভালো লাগে। খুব ভোরে পাখির কিসকিস শব্দে লিলিয়ানের ঘুম ভেঙেছে। এত পাখিকে সে একসঙ্গে কখনো ডাকতে শোনেনি। তাহেরকে ডেকে তুলে পাখির গান শোনাতে ইচ্ছে করছে। ডেকে লাভ হবে না। এত ভোরে সে উঠবে না। ছুটির দিনে ৯টা-১০টার আগে তার ঘুম ভাঙে না। এখন তো তার প্রতিদিনই ছুটি। লিলিয়ান বিছানা ছেড়ে বাগানে গেল।
কাল রাতে যে বাগানটা ভয়াবহ জঙ্গল বলে মনে হচ্ছিল, এখন তা মনে হচ্ছে না। ঝোপঝাড় ঠিকই আছে, ঝোপঝাড়ের জন্যই ভালো লাগছে। বাগানটা বেশ বড়, বেশিরভাগ গাছ তার অচেনা। তাহেরের কাছ থেকে গাছের নামগুলো জেনে নিতে হবে। একটা বড় গাছের সামনে লিলিয়ান থমকে দাঁড়ালো। এই গাছটা চেনা চেনা লাগছে, মনে হচ্ছে অলিভ গাছ। এদেশে কি অলিভ গাছ হয়? এক এক দেশে এক এক রকম গাছ, সেই হিসাবে মানুষও তো এক এক রকম হওয়া উচিত। এ বিষয়ে তাহেরের মতামত কি জিজ্ঞাসা করতে হবে। একটা গাছের নিচে বাঁধানো, এখানে বসে সকালের ব্রেকফাস্ট করলে কেমন হয়? তাহেরকে বলে সে হয়তো আবার মুখ বাঁকিয়ে বলবে, তুমি কিন্তু বাড়াবাড়ি করছো। লিলিয়ানের ধারণা সে মোটেও বাড়াবাড়ি করছে না। এই যে বাগানে ঘুরে বেড়াচ্ছে, এটা কি বাড়াবাড়ি? নিশ্চয়ই বাড়াবাড়ি না। সে দেখছে মোট কত ধরনের গাছ এখানে আছে। ইস্কান্দার আলীর সঙ্গে বাগানেই লিলিয়ানের দেখা হলো। তিনি সকালে নাস্তা নিয়ে এদিকে আসছেন। এক হাতে টিফিন ক্যারিয়ার, অন্য হাতে ফ্লাস্ক। লিলিয়ানকে দেখে থমকে দাঁড়ালো। লিলিয়ান বলল, গুড মর্নিং। তিনি হাসি মুখে মাথা নাড়লেন। লিলিয়ান বাংলায় থেমে থেমে বলল, আপনি কেমন আছেন? ইস্কন্দার আলী থতমত খেয়ে বললেন, যে ভালো। এইখানে কি করেন? আমি বাগান দেখছি। বাগানে দেখার কিছু নাই, সাপের আড্ডা। প্রতি বছর এইখানে দুই একটা গরু মরে। সাপ চিনেন তো? জি, আমি সাপ চিনি। বড়ই ভয়ঙ্কর জিনিস। চলেন উফরে যাই, নাস্তা নিয়ে আসছি। খিচুড়ি আর ডিমের তরকারি। গই গ্রামের জায়গা, কিচ্ছু পাওয়া যায় না। সব জিনিস শহর থেকে আনন লাগে, অনেক খরচ পড়ে। লিলিয়ান সব কথা বুঝতে না পারলেও আন্দাজ করছে। এই মানুষটা বলছে শহর থেকে জিনিস আনতে হয় বলে খরচ বেশি লাগে। লিলিয়ান বলল, আপনি তাহেরকে বলবেন, ও টাকা দেবে। বলতেও শরম লাগে, কত টাকা সে আনছে কিছুই তো জানি না। ও যথেষ্ট টাকা পয়সা এনেছে। আমরা বাড়িঘর ঠিক করব, টাকা পয়সা লাগবে। বাড়িঘর ঠিক কইরা ফায়দা কি? কে থাকবো? আমরা থাকবো। আচ্ছা আপনি বলুন তো, এই গাছটার নাম কি? জলফুই গাছ। আমি ঠিক করেছি আমি আর তাহের এই গাছের নিচে সকালের ব্রেকফাস্ট করব। কাউকে দিয়ে কি পরিষ্কার করে দিতে পারবেন? পারবো। কিছু খরচ বরচ লাগবে। টাকা ছাড়া কাউরে দিয়া কিছু করণ যায় না। যে যুগের যেই ভাও, দুনিয়া গেছে উল্টাইয়া। লিলিয়ান ইস্কন্দর আলীকে নিয়ে বাগানে ঘুরছে, গাছের নাম জিজ্ঞাসা করছে। অনেকগুলো গাছের নাম লিলিয়ান শিখে ফেলল। আম গাছ, তেঁতুল গাছ, বেল গাছ, কাঁঠাল গাছ, জলফই গাছ, গাব গাছ। লিলিয়ানের খুব ভালো লাগছে। তাহেরের ঘুম না ভাঙা পর্যন্ত সে বাগানে বাগানে ঘুরল। তাহের নাস্তা খেয়ে আবার ঘুমিয়ে পড়ল। দুপুরের খাবার খেয়েও ঘুমোতে গেল। তার ঘুম ভাঙল বিকেলে। সে হাসি মুখে বলল, ইচ্ছে করে ঘুম স্টক করে নিয়েছি। আজ রাত জাগব, তোমাকে নিয়ে ছাদে বসে থাকব। কাল রাতে ছাদে যাওয়া হয়নি, আজ হবে। ছাদটা খুব সুন্দর। ছাদ থেকে ব্রহ্মপুত্র পরিষ্কার দেখা যায়। ব্রহ্মপুত্র নদীতে নৌকা ভ্রমণ করতে চাও? চাই। দেখি খোঁজ করে। তাহের হাই তুলতে তুলতে বলল, বেশি ঘুমানোর প্রবলেম কি জানো? নেশা লেগে যায়, তখন শুধু ঘুমোতে ইচ্ছে করে। তুমি কি আবার ঘুমাবে? না। বাগানে যাবে? চলো বাগানে যাই। বিকেলের চাটা বাগানে বসে খাই। ওরে সর্বনাশ, বিকেলে বাগানে যাওয়াই যাবে না। বিকেলে সাপেরা খুব উত্তেজিত থাকে। বিকেলে দোতলা থেকে নিচে নামাটা হবে চরম বোকামি। বরং চলো ছাদে বসে চা খাই। বেশ, চলো। তোমাকে আরেকটা কথা বলা দরকার। আজ রাতই কিন্তু এ বাড়িতে আমাদের শেষ রজনী।
কাল ভোরে আমরা চলে যাব। তোমার যা দেখার দেখে নাও। ছবি তুলতে চাইলে ছবি তোলো। ক্যামেরাটা বের করো তো। লিলিয়ানের মন খারাপ হয়ে গেল। আজই শেষ রজনী। লিলিয়ান কিছু বলল না। ছবি তোলার ব্যাপারে তার কোনো আগ্রহ দেখা গেল না। বিকেলে সাদে চা খাওয়া হলো না, কারণ সাদের দরজার চাবি নেই। সালাম চাবি নিয়ে এলো অনেক রাতে। সেই চাবিতে তালা না খোলায় তালা ভাঙতে হলো। সাদে পাটি পেতে বিছানা করতে করতে রাত 10টার মতো বেজে গেল। লিলিয়ানের খুব শখ ছিল শাড়ি পরবে। শাড়ি জোগাড় হয়নি। সে তার সবচেয়ে সুন্দর ড্রেসটি পরে সাদে বসে আছে। তাহের সালামকে বিদায় করে দিয়ে সাদে আসবে। সে আসতে আসতে খুব দেরি করছে। একা একা সাদে বসে থাকতে লিলিয়ানের খুব খারাপ লাগছে না, বরং ভালোই লাগছে। কিন্তু আজ গত রাতের মতো জ্যোৎস্না হয়নি। আকাশে মেঘ, মরা জ্যোৎস্না। তাহের সাদে এলো 11টার দিকে। বিরক্ত মুখে বলল, লিলিয়ান, সাদের প্রোগ্রামটা আধা ঘন্টা পিছিয়ে দিতে হবে। আমার চাচা খবর পাঠিয়েছেন। অত্যন্ত জরুরি কি কথা নাকি এই মুহূর্তে আমাকে বলা দরকার। তার হাঁপানির টান উঠেছে, তিনি আসতে পারছেন না। তুমি শোবার ঘরে গিয়ে বসো, আমি ফিরে এসে তোমাকে নিয়ে সাদে যাব। তারা ছাদ থেকে নেমে এলো। লিলিয়ান বুঝতে পারছে তাকে একা ফেলে তাহেরের যেতে ইচ্ছে করছে না। লিলিয়ান বলল, আমিও যাই তোমার সঙ্গে। তিনি বলে দিয়েছেন আমি যেন একা যাই। তোমার ভয়ের কিছু নেই, তার বড় ছেলেটা এখানে থাকবে। আমি মোটেও ভয় পাচ্ছি না। তবে ওনার ছেলে এখানে না থাকলে ভালো হয়। ছেলেটাকে আমার পছন্দ হয় না। সারাক্ষণ আমার দিকে তাকিয়ে আছে। তাকানোর ধরনটাও ভালো না। তাকানোর ধরন ঠিকই আছে, ওরা কখনো বিদেশি মেয়ে দেখেনি। তোমাকে অবাক হয়ে দেখছে। এতে যে তুমি অস্বস্তি বোধ করতে পারো সেই জ্ঞানই তাদের নেই। তাছাড়া সে থাকবে একতলায়, তুমি দোতলায়। অসুবিধা কি? পারবে না আধা ঘন্টা থাকতে? পারবো। সিঁড়ির দরজাটা বন্ধ করে দিও। আচ্ছা। আমি মোটেও দেরি করব না। কথাটা শুনবো আর চলে আসব। তাদের যদি কোনো ভালো শাড়ি থাকে তোমার জন্য নিয়ে আসব। ও, থ্যাঙ্কস। লিলিয়ান সিঁড়ির দরজা বন্ধ করে শোবার ঘরে চলে এলো। তার হাতে হারিকেন। তাকে একা একা আধ ঘন্টা সময় কাটাতে হবে। আধা ঘন্টা সময় কিছুই না, দেখতে দেখতে কেটে যাবে। হিব্রো এয়ারপোর্ট থেকে তাহের ডার্টি জোকসের একটা বই কিনেছে। নোংরা রসিকতা পড়তে ভালো লাগে না, তবু সময় কাটাবার জন্য নিশ্চয়ই পড়া যায়। লিলিয়ান শ্বেতপাথরের টেবিলে হারিকেনটা নামিয়ে রাখল। হারিকেনের সম্ভবত কোনো সমস্যা হয়েছে। শিখা দপদপ করছে। নিভে যাবে না তো? লিলিয়ান তাকিয়ে আছে হারিকেনের শিখার দিকে। তাকিয়ে থাকতে থাকতেই কোনো রকম কারণ ছাড়াই আচমকা তীব্র ভয়ে লিলিয়ান আচ্ছন্ন হয়ে গেল। তার মনে হলো ভয়ঙ্কর কোনো বিপদ ঘটতে যাচ্ছে। তাহের কিছুক্ষণের মধ্যেই ভয়াবহ কোনো বিপদে পড়বে। লিলিয়ান যন্ত্রের মতো পরপর 3বার বলল, ওহ গড, সেভ হিম, প্লিজ সেভ হিম। পরম করুণাময় ঈশ্বর, তুমি আমার স্বামীকে রক্ষা করো। লিলিয়ানের সামনে রাখা হারিকেন নিভে গেল। সে স্পষ্ট শুনল খুব হালকা পায়ে কে যেন আসছে তার ঘরের দিকে। যে আসছে তার পা ছোট ছোট। সে পা ফেলছে খুব সাবধানে। দরজার কাছে এসে সে থমকে দাঁড়িয়েছে। এক হাতে দরজা ধরেছে, তা বোঝা যাচ্ছে। দরজায় ক্যাস ক্যাস শব্দ হলো। এর উপস্থিতি কি লিলিয়ান টের পাচ্ছিল? লিলিয়ান আতঙ্কে অস্থির হয়ে কাপা গলায় বলল, কে কে হু ইজ দেয়ার? ছোট্ট করে কে যেন নিঃশ্বাস ফেলল। ছোট নিঃশ্বাস, কিন্তু লিলিয়ান স্পষ্ট শুনল। সে কি তার নিজের নিঃশ্বাসের শব্দই শুনেছে? ভয় পেলে মানুষের মস্তিষ্ক ঠিক কাজ করে না। তারও কি তাই হয়েছে? ডাক্তার ভার্মান নিশ্চয়ই এর চমৎকার ব্যাখ্যা দিতে পারতেন, কিন্তু তার কাছে কোনো ব্যাখ্যা নেই। তাহের সিগারেট ধরিয়েছে। বর্ষাকাল হলেও কয়েকদিন বৃষ্টি না হওয়ায় রাস্তাঘাট শুকনো। একজন যাচ্ছে সামনে সামনে, তার হাতে টর্চ লাইট।
সে টর্চের আলো ফেলছে। তাহেরের সঙ্গে যাচ্ছে 4 জন যুবক। একজনের নাম তাহের জানে, সালাম, চাচার মেজো ছেলে। সে আসছে সবার পেছনে। বাকি 3 জন কে? এরা সঙ্গে যাচ্ছে কেন? কিছু জিজ্ঞাসা করতে ইচ্ছে হচ্ছে না। ওরাও কিছু বলছে না। চাচার এমন কি জরুরি কথা থাকতে পারে? জমি জমা সম্পর্কিত কিছু? তাহেরের পৈতৃক জমি নিয়ে তার কোনো মাথা ব্যথা নেই। যা হবার হবে। এগুলি হাতছাড়া হয়ে গেলে একদিকে ভালোই হয়েছে, বন্ধন মুক্ত হওয়া গেছে। জমির কারণে তার বাবাকে অপঘাতে মরতে হয়েছে। এই অভিশাপ থেকে তাহের মুক্তি চায়। তবে বাড়িটা সে রাখবে, সংস্কার করবে। লিলিয়ান যখন এত পছন্দ করেছে, তাহের ছেলেমেয়েরা বড় হলে এদের দেখাতে নিয়ে আসবে। কে জানে বৃদ্ধ বয়সে সে নিজেও হয়তো ফিরে আসবে। সে এবং লিলিয়ান জীবনের শেষ সময়টা কাটাবে নদীর ধারের এই বিশাল বাড়িতে। ততদিনে গ্রামে গ্রামে ইলেকট্রিসিটি নিশ্চয় চলে আসবে। দলটা নদীর পাড়ে এসে থমকে দাঁড়ালো। তাহের বলল, এখানে কি? নদীর হেই পারে যাওয়া লাগবো। তাহের বিস্মিত হয়ে বলল, নদীর ওই পারে কেন? ওই পারে কি? সালাম, তুমি এদিকে এসো, তোমাকে একটা কথা জিজ্ঞাসা করি। সালাম এলো না। সে দ্রুত সরে গেল নদীর দিকেই। সেখানে ঝাঁকড়া একটা পাকর গাছ। পাকর গাছের ডালের সঙ্গেই নৌকাটা বাঁধা। চাঁদ ওঠেনি। চারিদিকে অন্ধকার। নক্ষত্রের আলোয় কিছুই দেখা যাচ্ছে না। অসংখ্য ঝিঝি পোকা ডাকছে। সামথিং ইজ ভেরি রং। তাহের দ্রুত ভাবতে চেষ্টা করছে। 4 জন যুবক তাকে ঘিরে আছে কেন? এরা নদীর পাড়ে তাকে নিয়ে এসেছে কেন? হত্যা করতে চায়? কেন চায়? টাকা পয়সার জন্য? মানুষ খুন করাতে সহজ? টর্চ হাতের লোকটা বলল, আসেন, নৌকায় আসেন। তাহের কি দৌড়ে পালিয়ে যাবার চেষ্টা করবে? পারবে পালাতে? এমনও তো হতে পারে পুরো ব্যাপারটা কিছুই না, সে ভয় পাচ্ছে বলেই আজেবাজে চিন্তা করছে। হয়তো তার চাচা নদীর ওপারে আরেকটা বাড়ি করেছে। এই ছেলেগুলিকে রাখা হয়েছে বাড়ি পাহারার জন্য। খাড়াইয়া আছেন কেন? আসেন, দেরি করে এত কিছু লাভ নাই। তাহের যন্ত্রের মতো এগোলো। পাকর গাছের কাছে চাদর গায়ে আরেকটা লোক দাঁড়িয়ে আছে। এই গরমে তার গায়ে চাদর কেন? লোকটা নৌকায় উঠে বসল। তাহের এগোলো যন্ত্রের মতো। সবাই নৌকায় উঠল না। সালাম এবং টর্চ হাতের ছেলেটা পাকর গাছের নিচে দাঁড়িয়ে রইল। বাকি 2 জন তাহেরের দুহাত ধরে নৌকায় প্রায় টেনে তুলল। চাদর গায়ের লোকটা ছাড়াও নৌকায় একজন মাঝি আছে। মাঝি সঙ্গে সঙ্গে নৌকা ছেড়ে দিল। চাদর গায়ের লোকটা নিঃশ্বাস ফেলে বলল, আজ গরম বড় বেশি পড়ছে। লোকটির গলার স্বর বোঝা যাচ্ছে, সে বৃদ্ধ। তাহেরের বলতে ইচ্ছে করছে, গরম বেশি, কিন্তু আপনি চাদর গায়ে দিয়েছেন কেন? তাহের কিছুই বলল না। তাহেরের হাতে সিগারেট। প্যাকেট থেকে বের করে হাতে নিয়েছে। আগুন ধরাতে ভুলে গিয়েছে। যদিও আগুন নেই, তবুও তাহের অভ্যাস মতো সিগারেট মুখে দিচ্ছে এবং টানছে। চাদর গায়ে বুড়ো লোকটি খুক করে কেসে বলল, নৌকা মাঝগাঙ্গে নিয়ে চলো। লোকটার মাথা থেকে চাদর সরে গেছে। তার মাথায় সব চুল সাদা। থুতনির কাছে অল্প কিছু দাড়ি। দাড়ির রং কালো। তাহেরের মনে হলো তার বুকের উপর দিয়ে বরফ শীতল পানির একটা স্রোত বয়ে গেল। এরা তাকে খুন করার জন্য এখানে নিয়ে এসেছে। গ্রামের সব খুন খারাপই হয় নদীর কাছে। নদী হত্যার চিহ্ন ধুয়ে মুছে ফেলে। জলধারার প্রবল স্রোতে মৃতদেহ অনেক দূর নিয়ে যায়। জলজ প্রাণী অতি দ্রুত মৃতদেহ নষ্ট করে দেয়। চেনার উপায় থাকে না। বুড়ো বলল, আপনার সিগারেট নিভা। সিগারেট ধরান। সিগারেট ধরাইয়া আরাম করে একটা টান দেন। আহ, শালার গরম কি পড়ছে। তাহের বাঁ হাতটা একজন ধরেছিল। সে হাত ছাড়ল। তাহের পকেট থেকে দেয়াশালায় বের করল। তাকালো বুড়োর দিকে। মনে হচ্ছে বুড়োই হত্যাকারী।
বুড়ো বন্দুক আনেনি, নিশ্চয়ই চাদরের নিচে ছোরা নিয়ে এসেছে। খোলা জায়গায় বন্দুকের আওয়াজ অনেক দূর পর্যন্ত চলে যাবে, সেই তুলনায় ছোরা অনেক নিরাপদ। বুড়ো বলল, ধরান, সিগারেট ধরান। তাহের সিগারেট ধরানোর চেষ্টা করছে, ধরাতে পারছে না, বাতাসের বেগ প্রবল, তাছাড়া তার হাত কাঁপছে। দিয়াশালার 4টি কাঠি নষ্ট হবার পর পঞ্চম কাঠিটি ধরল। তীব্র ঘামের গন্ধ পাওয়া যাচ্ছে, ঘামের গন্ধে তার বমি চলে আসছে। তাহের দেখল সবাই এক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে, কেউ মুহূর্তের জন্য দৃষ্টি ফিরিয়ে নিচ্ছে না। বুড়ো লোকটির মুখে হাসি হাসি, চাঁদের আলোয় হাসি মুখের এই বুড়োটাকে কি ভয়ঙ্করই না লাগছে। লিলিয়ানের শোবার ঘর অন্ধকার, হারিকেন নিভে যাওয়ার পর সলতা থেকে বিশ্রী ধোঁয়া আসছে। লিলিয়ানের নাক জ্বালা করছে। ঘরে কি কার্বন মনোক্সাইড তৈরি হয়েছে? তার কি ঘর থেকে চলে যাওয়া উচিত? সিঁড়ির দরজায় ধাক্কার শব্দ হলো। ভারী গলায় কে যেন বলল, দরজা খোলেন। লিলিয়ান বলল, কে? খবর আছে, দরজা খোলেন, আর্জেন্ট খবর। লিলিয়ান সিঁড়ির দরজার কাছে চলে এলো। দরজা খুলল না। তার মন বলছে, দরজার আড়ালে অপেক্ষা করছে ভয়ঙ্কর বিপদ। খুলেন দরজা, খুলেন। কে যেন প্রচণ্ড শব্দে ধাক্কা দিচ্ছে। লিলিয়ান বলল, গো অ্যাওয়ে। দরজায় হিংস্র পশুর থাবার মতো থাবা পড়ছে। একজন না, কয়েকজন। লিলিয়ানের মনে হলো খুব কম করে হলেও 3 জন আছে। লিলিয়ান খিকখিক হাসির শব্দ শুনল। 3 জনের কোনো একজন আনন্দে হাসছে। এই আনন্দের উৎস কি? ওই সাদা চামড়া, দরজা না খুললে কতক্ষণ থাকবি? আপোষে দরজা খোল। লিলিয়ান নড়ল না, দাঁড়িয়ে রইল। প্রাচীন ভারী দরজা চট করে ভাঙবে না, ভাঙতে সময় লাগবে। কতক্ষণ সময় লিলিয়ান তাও জানে না। তাহের ফিরে আসা পর্যন্ত কি দরজা তাকে রক্ষা করবে? কিন্তু তাহের, ও কেমন আছে? তারও কি লিলিয়ানের মতো বিপদ হয়নি? সে কি ফিরে আসতে পারবে? অনেকদিন পর লিলিয়ান তার মাকে ডাকল। ফিসফিস করে বলল, মা, আমি খুব বিপদে পড়েছি। প্রচণ্ড শব্দ হচ্ছে দরজায়। এরা দরজা ভাঙার চেষ্টা করছে। লিলিয়ান কাপা গলায় বলল, ঈশ্বর, আমাকে রক্ষা করো। না, দরজার সামনে থেকে তার সরে যাওয়া উচিত। লিলিয়ান সরতে পারছে না। তার পা সীসার মতো ভারী হয়ে আছে। দরজার বাইরের মানুষগুলো পশুর মতো গর্জন করছে। ভাঙ দরজা, ভাইঙ্গা ধর সাদা চামড়ারে। দরজা ভেঙে পড়ার কয়েক মিনিট আগে লিলিয়ান সম্বিত ফিরে পেল। প্রথমে দৌড়ে গেল শোবার ঘরে, সেখান থেকে ছুটে গেল আয়না ঘরে। কোথাও লুকিয়ে থাকতে হবে। আয়না ঘরে লুকানোর জায়গা কোথায়? কাভার্ড? কাভার্ড খুলে ভেতরে বসে থাকবে। লিলিয়ান কাভার্ড খুলে ভিতরে ঢুকল। আর তখনই 3 জনের একটা দল দরজা ভেঙে ঘরে ঢুকে পড়ল। এই দলের একজন নিতান্ত চ্যাংড়া, তার হাতে 5 ব্যাটারির একটা টর্চ। তার বয়স 15-16 বেশি না। সে খিকখিক করে হাসতে হাসতে বলল, ম্যাম মাগি, গেছো কই? একজন বলল, পালাইছে, হয় খাটের নিচে নয় আলমারির ভিতরে। লিলিয়ান এদের কথা শুনতে পারছে, কিন্তু গ্রাম্য টানা কথার অর্থ ধরতে পারছে না। লিলিয়ানের মনে হচ্ছে কাবার্ড ঘরে ঢুকে সে বড় ধরনের বোকামি করেছে। এরা প্রথমে এই কাবার্ডগুলি খুঁজবে, এক এক করে খুঁজবে। তার উচিত কাবার্ড থেকে বের হয়ে আসা, খোলামেলা জায়গায় থাকা, যাতে দৌড়ে পালানোর চেষ্টা করা যেতে পারে। কোণঠাসা হয়ে ধরা পড়ার কোনো মানে হয় না। ওরা হারিকেন জ্বালিয়েছে। হারিকেন নিয়ে আয়নাঘরেই বোধহয় আসছে। লিলিয়ান কাবার্ড ছেড়ে পালাবার জন্য কাবার্ডের দরজায় হাত রাখল। আর ঠিক তখন কাবার্ডের ভেতর থেকে কি যেন একটা নড়ে চড়ে উঠল। ঝুনঝুন শব্দ হলো। একজন কেউ কোমল ভঙ্গিতে হাত রাখল তার পিঠে। লিলিয়ান ছোট্ট একটা নিঃশ্বাসের শব্দও যেন শুনল। কি হচ্ছে লিলিয়ানের? সে কি পাগল হয়ে গেছে? তার কি হ্যালুসিনেশন হচ্ছে?
সে এখন কি করবে? চিৎকার করে উঠবে? তাতে লাভ কি? পিঠে যে হাত রেখেছে সে হাত সরিয়ে নিচ্ছে না, যেন তাকে বলার চেষ্টা করছে, ভয় নেই, কোনো ভয় নেই। আয়নাঘরে তুমি নিশ্চিন্ত মনে অপেক্ষা করো। এরা তোমাকে কিছুতেই খুঁজে পাবে না। লিলিয়ান মনে মনে বলল, আপনি যেই হন, আমার স্বামীকে রক্ষা করার চেষ্টা করুন। ও বিপদে পড়েছে। ওর বিপদ আমার চেয়েও ভয়ঙ্কর বিপদ। আমি খুব পরিষ্কার বুঝতে পারছি। তাহেরের সিগারেট অনেক ছোট হয়ে এসেছে। সিগারেটের শেষ অংশ এখন নদীর জলে ফেলে দিতে হবে। এরা সম্ভবত সিগারেট শেষ করার জন্য অপেক্ষা করছে। তাহের বৃদ্ধের দিকে তাকিয়ে বলল, আপনি কি চান? বৃদ্ধ খিকখিক করে অনেকক্ষণ হাসল। সে একাই হাসছে, অন্য কেউ হাসছে না। বৃদ্ধ হাসি থামিয়ে বলল, বিলাত দেশটা কেমন? একটু কন তো হুনি। বিলাতের খবর আমি জানি না। আমি থাকি আমেরিকায়। আমার কাছে আমেরিকা বিলাত একই জিনিস। বৃদ্ধ চাদরের নিচে হাত ঢুকালো। তাহের জ্বলন্ত সিগারেট হাতে লাফিয়ে পড়ল নদীতে। নদীর টান প্রবল, তাহেরকে টেনে নিয়ে যাচ্ছে। এরা কি তাহেরকে ছেড়ে দেবে? মনে হয় না। নৌকা নিয়ে এরা তাহেরকে খুঁজবে, তন্ন তন্ন করে খুঁজবে। তাহের ভাবার চেষ্টা করছে তার বেঁচে থাকার সম্ভাবনা কতটুকু। খুব বেশি নয়, সম্ভাবনা ক্ষীণ। কারণ তাহের সাঁতার জানে না। লিলিয়ান আয়নাঘরের কাবাডে বসে আছে। কি গাঢ় অন্ধকার! এই অন্ধকার মাতৃগর্ভের অন্ধকার। কোনো মানুষের পক্ষে এই অন্ধকার সহ্য করা সম্ভব না। হঠাৎ করে অন্ধকার কমে গেল। তিনজনের দলটা আয়নাঘরে ঢুকল। কাবাডে বসে থাকার অর্থ হয় না। লিলিয়ান ঠিক করলো সে দরজা খুলে বের হবে, বলবে, কি চাও তোমরা? লিলিয়ান দরজা খুলতে পারল না। যে লিলিয়ানের পিঠে হাত রেখেছিল সে এবার লিলিয়ানের হাত চেপে ধরল। নরম হাত, হাত ভর্তি চুড়ি, রিন রিন করে চুড়ি বেজে উঠল। এসব কি স্বপ্নে ঘটছে? টর্চ হাতের ছেলেটি বলল, কুদ্দুস ভাই, আমার মনে হইতেছে মেম সাহেব এই ঘরে। সেন্টের গন্ধ পাইতাছি। মেম সাহেব শরীরে সেন্ট দিছে, হে 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 হে। লিলিয়ান শক্ত হয়ে আছে। এই বোধ হয় কাবাডের দরজা খুলল। না, ঠিক তখন রান্নাঘরে ঝন করে শব্দ হলো। টিনের একটা কিছু মেঝেতে গড়িয়ে যাচ্ছে। দলের তিনজনই ছুটে গেল রান্নাঘরের দিকে। দৌড়ে যাওয়ার জন্য হারিকেনটা নিভে গেল। যে লিলিয়ানের হাত ধরেছে সেই তাকে কাবাড থেকে বের করল, টেনে নিয়ে যাচ্ছে পাশের ঘরে। চারিদিকে জমাট অন্ধকার। চাঁদের আলো কোথায়? আজ কি চাঁদের আলো ওঠেনি? কিছুই দেখা যাচ্ছে না। লিলিয়ান অন্ধের মতো অনুসরণ করছে। তার বোধ লুপ্ত। সে কি করছে নিজেও জানে না। তারা দুজন এখন দাঁড়িয়ে আছে একটা পর্দার আড়ালে। এটা কোন ঘর? লিলিয়ানের সব এলোমেলো হয়ে গেছে। যে তার হাত ধরে আছে সে কে? বা আসলে কি কেউ তার হাত ধরে আছে? তিনজনের দলটি এ ঘরে এসেছে। তারা এখন খানিকটা বিভ্রান্ত। একজন বলল, গেল কই? বসির ভাই, গেল কই? এই ঘর দেখা হইছে? একবার তো দেখলাম। আবার দেখ, পর্দা টান দিয়া ফেলা। একজন এসে পর্দা ধরল। আর তখন শোবার ঘর থেকে খিলখিল হাসির শব্দ শোনা গেল। কিশোরীর মিষ্টি রিন রিনে গলা। টর্চ হাতের ছেলেটা বলল, হাসে কেডা বসির ভাই? হাসে কেডা? তিনজন এগোচ্ছে শোবার ঘরের দিকে। এবার আর আগের মতো ছুটে যাচ্ছে না। কিশোরীর হাসির শব্দ আরো বাড়ল। তারপর হঠাৎ করে থেমে গেল। লিলিয়ান মনে মনে বলল, যা ঘটছে সব আমার কল্পনা। আমার উত্তেজিত মস্তিষ্ক আমাকে এসব দেখাচ্ছে, শোনাচ্ছে।
আসলে কেউ আমার হাত ধরে নেই। কেউ আমাকে টেনে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাচ্ছে না। আমি নিজেই জায়গা বদল করছি এবং কল্পনা করছি। প্রচণ্ড ভয়ের কারণে আমার এরকম অবস্থা হচ্ছে। ডাক্তার ভার্মান আমাকে তাই বলতেন। তারপরেও লিলিয়ান ফিসফিস করে বলল, আপনি কে? ছোট্ট নিঃশ্বাসের শব্দ শোনা গেল। কোনো জবাব পাওয়া গেল না। লিলিয়ান বের হয়ে এলো পর্দার আড়াল থেকে, নিজের ইচ্ছায় নয়। যে তার হাত ধরেছিল সেই তাকে টেনে বের করল। সে চরকির মতো ঘুরছে এ ঘর থেকে ও ঘরে, যেন এক মজার খেলা। একসময় লিলিয়ান লক্ষ্য করল যে সে লোহার পেঁচানো সিঁড়িতে দাঁড়িয়ে। বাইরে অন্ধকার গাঢ় নয়, অস্পষ্টভাবে সবকিছুই দেখা যাচ্ছে। এখন আর কেউ তার হাত ধরে নেই। এতক্ষণ যা ঘটেছিল সবই কল্পনা। মস্তিষ্ক তার নিজস্ব নিয়মে তৈরি করেছে বিভ্রম এবং তাকে নিয়ে এসেছে ঘরের বাইরে। অশরীরী বলে কিছু নেই, কিছু থাকতে পারে না। লিলিয়ান খুব সাবধানে লোহার সিঁড়ি দিয়ে নামছে, এতটুকু শব্দ যেন না হয়। তাকে বাড়ি ছেড়ে পালিয়ে যেতে হবে, অনেক দূরে যেতে হবে, যেন কেউ তার নাগাল না পায়। সিঁড়ি এত দুলছে কেন? মনে হচ্ছে ভেঙে পড়ে যাবে। খুব হাওয়া, উড়িয়ে নিয়ে যাবার মতো হাওয়া। এই ব্যাপারগুলো তো স্বপ্নে ঘটেছিল। এখনো কি স্বপ্ন দেখছে? পুরোটাই কি স্বপ্ন? লিলিয়ানের শরীর অবসন্ন, অসম্ভব ক্লান্ত। ঘুমে চোখ জুড়িয়ে আসছে। ইচ্ছে করছে রেলিং জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ে। মনে হচ্ছে সে জেগে আছে 1000 বছর ধরে। সে একতলায় নেমে এসেছে। তার সামনেই এই বাড়ির ভাঙা প্রাচীর। ফিসফিস কথা শোনা যাচ্ছে। নিচেও কি কেউ তার জন্য অপেক্ষা করছে? না, নাকি ওরাই নেমে এসেছে নিচে? দোতলা থেকে টর্চের আলো ফেলল সিঁড়িতে। আলো এদিকে ওদিকে যাচ্ছে, খুঁজে বেড়াচ্ছে লিলিয়ানকে। আর একটু হলেই সে আলো পড়ত লিলিয়ানের মুখে। লিলিয়ান ক্লান্ত গলায় ফিসফিস করে বলল, আমাকে সাহায্য করুন, আমাকে সাহায্য করুন, প্লিজ হেল্প মি। কার কাছে সাহায্য চেয়েছে? উত্তেজিত বিভ্রান্ত মস্তিষ্কের কাছে, নাকি যে অশরীরী নারী মূর্তি তার হাত ধরেছিল তার কাছে? লিলিয়ান জানে না, সে জানতেও চায় না। প্রয়োজন হলে সে চোখ বন্ধ করে থাকবে, অশরীরী নারী মূর্তি তার হাত ধরে টেনে নিয়ে যাক। লিলিয়ান আবার বলল, আপনি কোথায়? আপনি আমাকে সাহায্য করুন। আর ঠিক তখন সে নারী মূর্তিটিকে দেখতে পেল। ভাঙা দেয়ালের পাশে দাঁড়িয়ে থাকা প্রকাণ্ড শিরীষ গাছের আড়ালে সে দাঁড়িয়ে। সে হাত ইশারায় লিলিয়ানকে ডাকল। লিলিয়ান মন্ত্রমুগ্ধের মতো এগিয়ে গেল। নারী মূর্তি সহজ স্বাভাবিক ভঙ্গিতে আগে আগে যাচ্ছে। পেছনে পেছনে এগোচ্ছে লিলিয়ান। পাঁচিলের বাইরে এসে নারী মূর্তি ছুটতে শুরু করল। সে লিলিয়ানকে কিছু বলেনি। তবু লিলিয়ানের মনে হলো তাকে যেন এই অশরীরী মূর্তি বলছে, ভয় পেও না, তুমি আমার পেছনে পেছনে দৌড়াতে থাকো। আমবাগান ছাড়িয়ে খোলা মাঠ, আবার খানিক ঝোপঝাড়, চষা ক্ষেত। নারী মূর্তি ছুটে চলছে, একবারও পিছনে ফিরে তাকাচ্ছে না। লিলিয়ান কাতর গলায় বলল, পারছি না, আমি পারছি না, একটু থামুন, প্লিজ, একটু থামুন। নারী মূর্তি থামছে না, ছুটছে, আরও দ্রুত ছুটছে। তারা একসময় চলে এলো নদীর তীরে। আর তখনই মেঘের আড়াল থেকে চাঁদ স্পষ্ট হলো। ঝলমল করে উঠল নদী ও নদীর ওপাশের বনভূমি। নারী মূর্তি থমকে দাঁড়িয়েছে, হাত ইশারায় নদীর তীরে পড়ে থাকা কি একটা যেন দেখাচ্ছে। লিলিয়ান সেদিকে তাকাচ্ছে না। সে মুগ্ধ চোখে তাকিয়ে আছে নারী মূর্তিটির দিকে। কি সুন্দর মায়াময় একটি মুখ, লম্বা বিনুনি করা চুল, শাড়ির আঁচল হাওয়ায় উঠছে। লিলিয়ান বলল, আপনি কে?
আপনি কি আমার কল্পনা, নাকি সত্য কিছু? নারী মূর্তি হাসল। কি সুন্দর সে হাসি! লিলিয়ান হাসির শব্দও শুনল। আপনি কি বলবেন না আপনি কে? ছায়ামূর্তি নাসূচক মাথা নাড়ল এবং প্রায় সঙ্গে সঙ্গে যেদিক থেকে এসেছিল সেদিকে ছুটতে শুরু করল। লিলিয়ান চেঁচিয়ে বলল, আপনি কোথায় যাচ্ছেন? ছায়ামূর্তি ছুটতে ছুটতে কি যেন বলল। বাতাসের শব্দে তা শোনা গেল না। লিলিয়ান এক দৃষ্টে তাকিয়ে আছে, চোখ ফিরিয়ে নিতে পারছে না। চোখ ফিরিয়ে নিয়ে আশেপাশে তাকাতেই দেখতে পেল নদীর তীরে চিত হয়ে যে মানুষটি শুয়ে আছে সে তাহের। এখনো তার প্রাণ আছে। সে বেঁচে যাবে, নিশ্চয় সে বেঁচে যাবে। জ্যোৎস্না প্লাবিত জলরাশি, তার ধারে ঘেঁষে ছুটে যাচ্ছে এক নারী মূর্তি। বাতাসে তার শাড়ির আঁচল উঠছে, রিন রিন করে বাজছে হাতের চুড়ি। 15 বছর পর লিলিয়ান আবার তাহেরকে নিয়ে ইন্দারঘাট এসেছে। তাদের সঙ্গে দুটি ফুটফুটে মেয়ে, 11 বছরের সারা, 7 বছরের রিয়া। দুজনই হয়েছে মার মতো, শুধু চোখ পেয়েছে বাবার, বড় বড় কালো চোখ। মার নীল চোখ কেউ পায়নি। দুজনই খুব হাসি খুশি মেয়ে, কিন্তু এদের চোখের দিকে তাকালে মনে হয় চোখ ভর্তি জল, এক্ষুনি বুঝি কাঁদবে। তাদের আসা উপলক্ষে বাড়িঘর ঠিক করা হয়েছে। বাড়ির চারপাশ বাগান পরিষ্কার করা হয়েছে। মেয়ে দুটি মহানন্দে বাগানে ছুটোছুটি করছে। রিয়া ছুটতে গিয়ে হঠাৎ উল্টে পড়ে হাঁটুতে ব্যথা পেয়েছে। হাঁটুর চামড়া ছিলে গেছে, কিন্তু রিয়া হাঁটু চেপে ধরে হাসছে, যেন এই বাগান বাড়িতে ব্যথা পাওয়াও এক আনন্দজনক অভিজ্ঞতা। তাহের নিজেও বাগানে, সে খুব ব্যস্ত। আম গাছের ডালে দোলনা টানানোর চেষ্টা করছে। ডাল উঁচু, চেয়ারে দাঁড়িয়ে নাগাল পাওয়া যাচ্ছে না। বড় মেয়ে সারা বাবাকে সাহায্য করার জন্য এগিয়ে এলো। সে গম্ভীর গলায় বলল, বাবা, তুমি যদি 2 দিন পরে বলো বেড়ানো শেষ হয়েছে, এখন আমেরিকা ফিরে যাবে, তাহলে কিন্তু হবে না। আমরা খুব রাগ করব। তাহলে আমাকে কি করতে হবে? এখানে থাকতে হবে। কতদিন? ফর এটার্নিটি। তাহের হো হো করে হেসে উঠল। হাসির শব্দে লিলিয়ান এসে দোতলার বারান্দায় দাঁড়ালো। তাহের উঁচু গলায় বলল, এই যে বিদেশিনী, দয়া করে মগ ভর্তি কাপিচুনো কফি বানিয়ে নিচে নেমে এসো, আমাকে সাহায্য করো। এখন কফি বানানো যাবে না, সরঞ্জাম নেই। কোনো অজুহাত শুনতে চাই না, কফি বানাতে হবে। ছোট মেয়ে রিয়া চেঁচিয়ে বলল, বাবার জন্য কফি বানাতে হবে। লিলিয়ান রান্নাঘরের দিকে গেল না। সে ঢুকলো আয়নাঘরে, দরজা বন্ধ করে দিল। অন্ধকার হয়ে গেল আয়নাঘর। লিলিয়ান ফিসফিস করে বলল, আপনাকে দেখানোর জন্য আমার বাচ্চা দুটিকে নিয়ে এসেছি। আপনি কি দেখেছেন তাদের? কেউ জবাব দিল না। লিলিয়ান বলল, আপনি কি তাদের একটু আদর করে দেবেন না? নীরবতা ভঙ্গ হল না। আয়নাঘরের স্তব্ধতা ভাঙল না। লিলিয়ানের চোখ দিয়ে টপটপ করে পানি পড়ছে। 15 বছর আগে এক ভয়ঙ্কর জটিল সময়ে কেউ একজন তার হাত ধরে বলার চেষ্টা করেছিল, কোনো ভয় নেই। সেই দুঃসময় আজ আর নেই। জীবন তার মঙ্গলময় বিশাল বাহু মেলে লিলিয়ানকে জড়িয়ে ধরেছে। আজ আর আশ্বাসের বাণী শোনানোর তার প্রয়োজন নেই। লিলিয়ান আবার বারান্দায় এসে দাঁড়ালো। নিচে খুব মজা হচ্ছে। দোলনা তৈরি হয়ে গেছে। তাহের দোল খাচ্ছে। মেয়েরা বাবাকে নামিয়ে দেওয়ার চেষ্টা করছে, পারছে না। লিলিয়ান আপন মনে বলল, আমি কেউ না, আমি তুচ্ছ একজন। তবু ঈশ্বর কেন এত সুখ আমার জন্য রেখেছেন? খুট করে শব্দ হলো। আয়নাঘরের দরজা খুলে গেল।
লিলিয়ানের মনে হলো নূপুর পায়ে কে যেন আসছে তার দিকে। এই তো লিলিয়ান তার পা ফেলার ছোট ছোট শব্দ শুনতে পাচ্ছে। লিলিয়ান বাগানের দিকে ইশারা করে স্পষ্ট স্বরে বলল, ওই দেখুন, ওই হচ্ছে সারা, আমার বড় মেয়ে। আর নীলজামা পরা ছোট্ট মেয়েটা, ও হচ্ছে রিয়া। দুজনই খুব দুষ্টু। তাহের দোল খাওয়া বন্ধ করে উঁচু গলায় বলল, মেয়েরা, তোমাদের মাকে দেখো, অকারণে কাঁদছে। ব্যাপারটা কি বলো তো? এই মহিলার অকারণে কাদার রোগ আছে, আগেও কয়েকবার লক্ষ্য করেছি। রিয়া বড়দের মতো গম্ভীর গলায় বলল, আমার মনে হয় মার চোখে কোনো প্রবলেম আছে। লিলিয়ান খুব কাঁদছে। অসম্ভব সুন্দর এই দিনে কেউ কাঁদে না, লিলিয়ান কাঁদছে। কাঁদতে তার বড় ভালো লাগছে। এতক্ষণ সাথে থেকে উপন্যাসটি উপভোগ করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। উপন্যাসটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে যায় তাহলে গল্পটিতে একটি লাইক দিয়ে গল্পটি শেয়ার করে দিবেন অন্যান্য সকলের জন্য। প্রিয় বন্ধু, আজ ছিল গল্পবিন্যাসের পরিবেশনায় ১০০তম গল্প। দেখতে দেখতে আপনাদের এই গল্পবিন্যাস চ্যানেল পা দিয়েছে ১ বৎসরে এবং পরিবেশন করেছে অসংখ্য জনপ্রিয় এবং বাছাই করা বিখ্যাত সব গল্প। আর সাথে সাথে অর্জন করেছি আপনাদের অফুরন্ত ভালোবাসা। তাই ইচ্ছে করলে আমার চ্যানেলটিতে আপনারা ঘুরে আসতে পারেন, শুনে আসতে পারেন সেই সব বিখ্যাত এবং জনপ্রিয় গল্প। তারপরেও আপনি কী ধরনের গল্প শুনতে চান, কোন গল্প শুনতে চান, তা অবশ্যই কমেন্টস করে জানাবেন। আমি আমার সাধ্যমতো চেষ্টা করব। আর একটি ছোট্ট রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিতে ভুলবেন না। তাহলেই আমার কষ্ট সার্থক হবে। তাহলে বন্ধুরা, আর কথা নয়, কথা হবে নতুন কোনো গল্পে। সে পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সেই কামনায় আল্লাহ হাফেজ।